আজ থেকে প্রায় ১০০ বছর আগে বরিশাল শহর ছিল নিতান্ত একটি মফস্বল। শহরটিকে পাড়াগাঁয়ের একটু উঁচু সংরক্ষণী বলা যায়। এই শহরের শেষ মাথায় ছিল কেদার চাটুজ্যের পুরো ভিটে। এই গল্পের যখন শুরু, তারও প্রায় ৫০ বছর আগে চাটুজ্যে মারা গেছেন। আর তারপর থেকেই ওই পুরো ভিটেতে কেউ বাস করার সাহসই পায়নি। তখন অবশ্য এত ঘন বসতি ছিল না শহরগুলোই। আর কেদার চাটুজ্যের ওই পুরো ভিটের ধারে কাছেও কেউ যেত না। সকলেই খুব ভয় করত, কারণ লোকে বলতো ওই বাড়িটি নাকি একটা হানা বাড়ি। চাটুজ্যে বংশের সকলেরই ছিল অগাধ টাকা পয়সা। এখন নাকি চাটুজ্যের শেষ বংশধর কেদার চাটুজ্যে মরে যোগ্য হয়ে নাকি ওই সব টাকা করি আগলাচ্ছে। ধনরত্নের লোভে কেউই ওই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষলেই যোগ্য রেগে গিয়ে তার গলা টিপে মেরে ফেলে। এই কথাটা এই অঞ্চলের সব লোকেই বিশ্বাস করে। তাই রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ ওই বাড়ির কাছে ঘেঁষেই না। তাছাড়া বাড়িটার চারিদিকের আবহাওয়াও কেমন যেন রহস্যময়। বাড়িটা বহু পুরনো, ইটগুলো সব দাঁত বের করে আছে। চুন সরকি সবই বহুদিন হলো খসে পড়েছে। বাড়ির পেছনের দিকের অর্ধেকটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাছাড়া চারিদিকে অদ্ভুত এক নির্জনতা। দিনের বেলাতেও এত অন্ধকার সেখানে। শহরের একেবারে প্রান্তে, তাই চারিদিকে বন জঙ্গলে ভর্তি হয়ে আছে। সামনেই একটা প্রকাণ্ড বট গাছ তার ঝুড়ি নামিয়ে চারিদিকে ছায়া করে রেখেছে। এছাড়াও আমলকি, আশাওড়া, শিয়াল কাটা গাছের ঝোপে বাড়িটা বোঝাই হয়ে রয়েছে। পেছন দিকেও ২-৩টে নারিকেল গাছ আর একটা বিশাল আম গাছ আছে। সন্ধ্যার পরই সেখানকার চারিদিকটা একেবারে থমথমে হয়ে যায়। এমনকি একটা আলো পর্যন্ত জ্বলে না কোথাও। আবার রাতের বেলা মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত এক ধরনের শব্দ। লোকে বলে যক্ষেরা নাকি শব্দ করে করে মোহর গুনতে থাকে, তাই এই শব্দ হয়। যদি কেউ ভুলেও এর সময় পথে পা বাড়ায় তবে আর রক্ষে নাই। এইসব কারণেই গত ২০ বছরের মধ্যে কেউ কখনো ওই চাটুজ্যে বাড়িতে পাই দেয়নি। দরকার কি বাপু বিনা কারণে নিজের জীবনটা খুইয়ে? দিন ১৫-২০ হলো, শহরে দুজন নতুন গুন্ডা বদমাইশ লোক এসেছে। কখন আবার কি আপদ বিপদ ঘটে বসে, কাজেই শহরের লোক অত্যন্ত ভীত হয়ে আছে। বলরাম মুখুজ্জে গরিব ব্রাহ্মণ। শহরের এক কোণে তার একটা ছোট মুদির দোকান আছে। তাতে যা সামান্য আয় হয় তাতেই তার সংসার চলে। নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা তার। সেই দিন অমাবস্যার রাত, দোকানের কাজকর্ম শেষ করে এক হাতে একটা ছোট টিমটিমে লণ্ঠন আর অন্য হাতে একটা লাঠি নিয়ে টুকটুক করতে করতে তিনি চলেছেন নিচের বাড়ির দিকে। বাজে তখন রাত ৯টা। পথের চারিদিক নির্জন। কেদার চাটুজ্যের পুরো ভিটের পাশ দিয়েই তাকে যেতে হবে। হঠাৎই বলরাম মুখুজ্জে দেখলেন শহরে নতুন আসা সেই ২জন গুন্ডা বাড়িটার দিকে এগিয়ে চলেছে, বিড়বিড় করে কি যেন বলতে বলতে। বলরাম মুখুজ্জে একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলেন ওদের কথা। হানাবাড়ির কথাই ওরা বলা বলি করছিল। একজন বলল, চল এখনই যাই গিয়ে। ওই কোণের ঘরটায় কাল রাতে গিয়েছিলাম, শাবল দিয়ে একটা চাঙড় তুলতেই একটা কাঠের সুড়ঙ্গ পথ দেখলাম রে। সেই সুড়ঙ্গের ভেতরে নামতেই একটা মস্ত বড় অন্ধকার চৌকুঠুরি, তার মধ্যে ৩ ঘোড়া মোহর বসানো আছে। অন্য গুন্ডাটি বলল, হ্যাঁ বলিস কি, তাহলে ওই যক্ষ টক্ষ সব বাজে কথা। আরে ধর, ওইসব কিছু না। হ্যাঁ, যত চামচিকি ইঁদুরের ওইখানে আসতা না, বুড়ো মোড়ে আবার গুনতে আসছে। বলরাম মুখুজ্জে সমস্ত কথাই শুনলেন। কেমন একটা কৌতূহল হলো তার নিজেরও। লোভ হচ্ছে কিছুটা হলো না এমন নয়। তিনি ভাবলেন, গুন্ডাগুলো চলে গেলে যদি গোটা কয়েক মোহরও তিনি খুঁজে আনতে পারেন
তবে তার মতো একজন গরিব লোকের হিল্লে হয়ে যাবে? লণ্ঠনের শিকারটাকে কমিয়ে দিয়ে তিনি গুন্ডা দুজনকে অনুসরণ করে প্রবেশ করলেন চাটুজ্যের পুরো বাড়িতে। বাতাস বয়ে চলেছে গাছের পাতার মধ্যে দিয়ে শিরশিরিয়ে। বিশ্রী একটা শব্দ করে একসঙ্গে ডেকে উঠল কতগুলো পেঁচা। বটগাছটার ওপর থেকে কতগুলো বাদুর ডানা ছটফট করতে করতে উড়ে গেল। গুন্ডা দুটো বাড়ির সদর দরজা ও ভাঙ্গা চত্বরটা পেরিয়ে একটা বিরাট ভগ্নস্তূপের মধ্যে গিয়ে ঢুকলো। বলরাম মুখুজ্জে তখন একটু ইতস্তত করতে লাগলেন। ভাবলেন, কি দরকার বাবা মিছে মিছে তাদের পেছনে যাওয়া, শেষ পর্যন্ত হয়তো তার প্রাণটাই যাবে। তবে তার কয়েক মুহূর্তের মধ্যেই তার সেই লোভ আবার ফিরে এলো। সে ভাবল, বিপদ দেখে ভয় পেলে জীবনে টাকা আয় করা যায় না। মুখুজ্জে একবার ভালো করে চারিদিকে চেয়ে দেখলেন। চারিদিকে ঘোর অন্ধকার, আলোর চিহ্নই নেই। গভীর রাতের বুকের ওপর প্রেতপুরীর মতো বিরাট ভাঙা বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। বাঁ দিকে সরু পথটা ধরে তিনি ভগ্নস্তূপের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়লেন। সারি সারি ভাঙা ঘর, চারিদিকে ধ্বংসস্তূপ, মাঝে মাঝে ভাঙা দালান, তার ফাটলের গা বেয়ে বট, অশ্বত্থ আর নিম গাছেরা জড়াজড়ি করে উঠেছে। তার ফাটলের গা বেয়ে বট, অশ্বত্থ আর নিম গাছেরা জড়াজড়ি করে উঠেছে। হঠাৎই যেন সনাত করে একটা বিরাট ছায়া তার সামনে দিয়ে চলে গেল। এ আবার কি ব্যাপার? বলরাম মুখুজ্জে অবাক। বলরাম মুখুজ্জের গতি যেন হঠাৎই বন্ধ হয়ে গেল। একটা অদ্ভুত আতঙ্ক ভরা চিৎকার এসে তার কানে বাজল। মনে হলো কেউ যেন কাউকে আক্রমণ করছে, প্রাণ বাঁচাবার জন্য তাই সে চিৎকার করছে। কিছুক্ষণ পর শব্দটা আবার থেমেও গেল। তারপরেই বিকট একটা অট্ট হাসি। কি অদ্ভুত সেই হাসি! সে হাসি যেন আর থামেই না। পর মুহূর্তেই ভারী জিনিস পড়ার শব্দ হলো। কেউ যেন কোনো জিনিস ছুঁড়ে ফেলে দিল। মুখুজ্জে মশাই ভাবলেন, নিশ্চয়ই গুন্ডা দুটো নিজেদের মধ্যে মারামারি আরম্ভ করেছে গুপ্তধনের বকরা নিয়ে। তারপর কিছুক্ষণ সবই একদম থমথমে হয়ে গেল। কোথাও কোনো আওয়াজ নেই। মুখুজ্জে মশাই এগিয়ে লণ্ঠনের উকি মেরে দেখলেন, কিন্তু কিছুই ভালো করে চোখে পড়ল না। আর একটু এগিয়ে লণ্ঠনের শিখাটা বাড়িয়ে দিতেই তার চোখে পড়ল সেই দুটি গুন্ডা কোণের ঘরের ঠিক সামনের বারান্দার ওপর পাশাপাশি শুয়ে আছে। রক্তের চারিদিক যেন ভেসে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলেন, দুজনের কারোর দেহই প্রাণীর চিহ্ন নেই। হঠাৎ তার কানে এলো ঝনঝন খন খন শব্দ। ঘরের মেঝেতে পরপর তিনটে ঘোড়া বসানো রয়েছে। ঠিক যেন পাথরে কোদা বিরাট দেহ একজন ব্রাহ্মণ। খালি গা তার, গলায় ধপধপে সাদা পৈতে, কাঁধে একটা চাদর। সাদা দাঁত বের করে হি হি করে হেসে তিনি বললেন, আমি কেদার চাটুজ্জে। গত 50 বছর ধরে যক্ষ হয়ে এই গুপ্তধন আগলাচ্ছি। গুন্ডা বেটারা এই ধন নিতে এসেছিল, কিন্তু বদমাইশদের এই ধরনের ওপর হাত দেবার অধিকার নেই। আপনি গরিব ব্রাহ্মণ, তাই আপনাকে এই ধন দান করলে আমার আত্মার মুক্তি হবে। আপনি আমার পূর্বপুরুষ সঞ্চিত অর্থ 3 ঘোড়া মোহর নিয়ে যান। আর হ্যাঁ, দয়া করে গয়ায় আমাদের নামে পিণ্ডি দিয়ে দেবেন। এরপর গরিব মুখুজ্জে হঠাৎই রাতারাতি বড়লোক হয়ে গেলেন। সর্বদা তারপর থেকেই তিনি গরিব দুঃখীকে প্রচুর দান করতেন। 1 মাস পরে তিনি যক্ষের অনুরোধ মতো গয়ায় গিয়ে পিণ্ডিদান করে এসেছিলেন। এরপর হানা বাড়িতে আর কখনো ভূতের উৎপাতের কথা শোনা যায়নি। গভীর রাতেও সে পথে চলতে আর কেউ ভয় পায় না।
এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।